বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি প্রিয়াঙ্কা পালের লেখা ছোট গল্প প্লুটো। এটি এডগার অ্যালান পো রচিত ছোট গল্প ব্ল্যাক ক্যাটের অবলম্বনে লেখা। এডগার অ্যালান পো জন্মগ্রহণ করেন 1809 সালের 19শে জানুয়ারি। তিনি একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। পো তার লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সাথে সম্বন্ধযুক্ত ছোট গল্প ও রহস্য গল্পের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তার অন্যতম বিখ্যাত কবিতা হল দি রেভেন। বিশেষ সতর্কীকরণ: আজকের গল্পে হিংসা, মদ্যপান প্রভৃতি বিষয় রয়েছে। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আর হ্যাঁ, আপনারা এখন আমাদের শুনতে পারবেন স্পটিফাইতেও। চ্যানেলের নাম গপ্প.বেশি। বানানটা বলে দিই, GOPPO স্পেস DOT স্পেস BESHI। তাহলে শুরু করা যাক। আমি অতীশ বাগ। আমি একজন ট্রাভেল এজেন্সির মালিক ছিলাম। জানেন, কাল আমার ফাঁসি। বিশ্বাস করুন, আমি না একটুও খারাপ মানুষ নই, খুব ভালো মানুষ ছিলাম আমি। আমার ছোট্ট সুন্দর একটা পরিবার ছিল, মিষ্টি একটা বউ ছিল, ফুটফুটে একটা 3 বছরের মেয়ে ছিল, আরেকজন আসতে চলেছিল, আর ছিল একটা, হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল, আমি সবাইকে হারিয়ে ফেললাম। আমার সব কিছু ছারখার হয়ে গেল। আমি নিঃস্ব। আমার বাঁচার রসদ, সময় সব শেষ। জানেন, আমার স্ত্রী জিনিয়া খুব প্রাণোচ্ছল মেয়ে ছিল। গাছপালা, ফুল খুব পছন্দ করত। বইয়েরও ভীষণ শখ ছিল মেয়েটার। ও না বাড়িতে ছোট একটা লাইব্রেরি বানাচ্ছিল, নিজের একটা নার্সারিও ছিল ওর। পশু পাখি খুব ভালোবাসত, আমারই মতো পশু প্রেমিক ছিল। ছোটবেলায় যখন বাবার সাথে স্কুলে যেতাম, দেখতাম রাস্তার পাশে কত কুকুর ঠিক করে খেতে পায় না, কি করুণ চেহারা। আমি ওদের জন্য বিস্কুট নিয়ে যেতাম স্কুলে যাওয়ার সময়। কি যে শান্তি পেতাম এটা করে, বলে বোঝাতে পারবো না। রাস্তার কুকুর বেড়ালদের বাড়ি এনে ওদের খাওয়াতাম, যত্ন করতাম। একদিন কলেজ যাওয়ার পথে দেখলাম কতগুলো কুকুর ছানাকে কে বা কারা যেন রাস্তার ঠিক মাঝখানে রেখে দিয়ে চলে গেছে। আমি বাঁচাতে যাব সে উপায় আমার ছিল না। একটা ট্রাক প্রায় ওদের পিষে দিচ্ছে এমন দূরত্বে। হেভি ট্রাফিকে অত তাড়াতাড়ি পার হতে পারছিলাম না। দেখলাম একটা মেয়ে দৌড়ে এসে ওদের ফুটপাতে টেনে নিয়ে চলল। মেয়েটির বেশ চোট লেগেছিল। আমি গিয়ে 1 বোতল জল আর রুমালটা ওর দিকে এগিয়ে দিলাম। নিতে চাইছিল না ও। বললাম, ওদের তরফ থেকে একটু প্রতিদান ভেবে নিয়ে নিন, না হয় আমাকে পরে রুমালটা কেচে ইস্ত্রি করে ফেরত দিয়ে দেবেন। এখন আমি চললাম। দিয়ে আমি ছুটলাম কলেজ। 2 দিন পরে দেখি সেই মেয়েটা আমারই ক্লাসমেট। দেখলাম একদিন ক্লাসরুমে গিয়ে বসতেই একটা পরিপাটি রুমাল ভাঁজ করা অবস্থায় আমার ঠিক মুখের সামনে এসে দাঁড়ালো। ঘুরে দেখি সেই মেয়ে, কাঁধে ব্যাগ। আমি কি দাঁড়িয়ে ক্লাস করব? বসতে দেবেন না? আমি তখন কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছি। কি? ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এমা দাঁড়িয়ে কেন? এই যে বসুন বসুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ? আমাকে? কেন? রুমালটা ফেরত পাবেন আশা করেননি, তাই না? এমা ছিছি, সেদিন আপনি যেভাবে ওদের বাঁচালেন, আমি না সত্যি আশা করিনি। এখনকার দিনে এমন মেয়েও হয়। কেন? রক্ষা করার ক্ষমতা কি শুধুই ছেলেদের?
হিমা, না না, আমি আমি ঠিক ওভাবে বলতে চাইনি। থাক, হয়েছে, কেঁদে ফেলবে যে। এই রে, প্রফেসর এসে গেছে। চুপ 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 চুপ। এভাবেই চলেছিল 10 বছরের প্রেম। তারপর আমাদের বিয়ে হয়। ওর সাথে আলাপের বছর দুয়েকের মধ্যেই অনাথ হয়ে যায় ও। ওর সব দায়িত্ব তখন থেকেই আমি নিতে শুরু করি। গ্র্যাজুয়েশনের পর নার্সারিটা শুরু করে ও। বিয়ের পর ও আমাদের বাড়ি এসে একটা কৃষ্ণচূড়া গাছ পুঁতেছিল, আমাদের প্রেম ও পরিবারের একটা চিহ্ন হিসেবে। ও যখন প্রথমবারের জন্য প্রেগনেন্ট হলো, তখন ও নার্সারিটা বন্ধ করে দিয়ে প্রচুর বই কিনে পড়তে লাগলো, অনেক বই। আসলে নার্সারিটা ও বন্ধ করতে চায়নি, কিন্তু আপনারাই বলুন, মেয়েদের কি বিয়ের পরে বাইরে কাজ করা উচিত? তাও আমি করতে দিয়েছি, কিন্তু তাই বলে প্রেগনেন্সিতে কেন ও বাইরে মন দেবে? আমি ওকে বাইরে যেতে বারণ করি, শোনেনি। তাই ওর পায়ের ওপর ফুটন্ত গরম জল ঢেলে দিই। ইচ্ছে করেছিল ওর পা দুটো ভেঙে দিই, কিন্তু আমি তো ওকে ভালোবাসি, কি করে এভাবে আঘাত করি বলুন তো? তার উপর ও আমার সন্তানের মা হতে চলেছিল, তাই ওকে লাইব্রেরি বানিয়ে দিয়েছিলাম। ও যে বইটা পড়তে চাইতো সেটাই ওকে কিনে দিতাম। কার্পণ্য করিনি কখনো। ও কোনো দিন আমার খারাপ চায়নি, সব সময় আমার ভালো মন্দের ওপর নজর রাখত। সেই জিনিয়া যে কেন এমন করলো শেষ পর্যন্ত, বেইমানি করলো আমার সঙ্গে, চলে গেল আমাকে ছেড়ে। সব ওর জন্য, সব ওই ওই ওর জন্য। ফ্যামিলি ইন্ট্রোডাকশনের সময় বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। হ্যাঁ, এই সেই ওরিও, একটা কালো বিড়াল। না না, এ হতে পারে না, পারে না। ও ফিরতে পারে না। না 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 না, প্লুটো ফিরে আসতে পারে না। ওকে ওকে আমি নিজে হাতে, ও ফিরে আসতে পারে না। একদিন আমি অফিস থেকে ফিরছি, আমার মেয়ে টুলুর 3য় জন্মদিন। টুলুও অ্যানিম্যাল লাভার। বাড়ি ফেরার পথে একটা কালো বেড়াল ছানা পেয়েছিলাম, বাড়ি নিয়ে এলাম ওটাকে। তাকে দেখে মেয়ে যে কি খুশি হলো, কিন্তু জিনিয়া বলেছিল, কালো বিড়াল আনলে বাড়িতে? মেয়েটার আজ জন্মদিন, জানোই তো কালো বিড়াল কত অপয়া। কি বলতে চাইছো জিনা? আমি আমি আমার মেয়ের খারাপ চাই? তুমি তুমি একাই ওর ভালো চাও? টুলুর কলতানে আমার হুঁশ ফিরল। দেখলাম টুলু বিড়ালটাকে নিয়ে খেলতে শুরু করেছে। ইতিমধ্যে ও নামও দিয়েছে, প্লুটো। সূর্য যেমন প্লুটোকে অ্যাকসেপ্ট না করলেও প্লুটো সূর্যের চক্কর কাটা ছাড়ে না, তেমনি ও জিনিয়া আর আমার পায়ে পায়ে ঘুরত। কিন্তু জিনা ঠিকই বলেছিল, প্লুটো আসার পর আমার ব্যবসায় লস হতে শুরু করলো। জিনা সবে কনসিভ করেছে, আমি কাছেও পাচ্ছিলাম না। মেয়ের ভবিষ্যতের চিন্তা। ধীরে ধীরে আমি মদ্যপান শুরু করলাম। আর ওই আপদ প্লুটো সারাদিন পায়ে পায়ে ঘুরতে থাকে কেন? সহ্য হতো না আমার। যাকে চাই সে আসে না, আর এই আপদ সারাদিন গায়ে চিপকে থাকে। একদিন বার থেকে ফিরেছি, এমনিতেই নেশাটা জমতে দিল না ওই ব্যাটা ম্যানেজার, বের করে দিল। এক্সকিউজ মি স্যার, কাইন্ডলি পে ইউর বিল। বার বন্ধ করার সময় হয়ে গিয়েছে স্যার। তাছাড়া আপনি মাত্রাতিরিক্ত পান করে ফেলেছেন। কত বিল হয়েছে? 7,000 অনলি স্যার। হ্যাঁ, কত? না না, আমি আমি এত দিতে পারবো না। আমার কাছে এত টাকা নেই স্যার। প্লিজ বিলটা মিটিয়ে দিন, নইলে আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব।
হাট, ডাক তোর ম্যানেজারকে। স্যার, দেখুন ওনার বিল হয়েছে 7,000 টাকা, কিন্তু উনি দিতে চাইছেন না। বলছেন নাকি ওনার কাছে টাকা নেই। বাউন্সার, বাউন্সার, একে ধরে বের করে দাও। মেক শিওর ও যেন ইন ফিউচার এখানে ঢুকতে না পারে। টাকা নিয়ে ফুটানি করতে এসেছে শালা, যত সব। হ্যাঁ হ্যাঁ, যা, আসবো না এখানে। হ্যাঁ, এমন করে বলছে যেন এখানে মদ না খেলে আমি মরে যাবো। হ্যাঁ স্যার, মরতেও আসবো না আমি তোর এখানে। বাড়ি এসে ওই ন্যাকামো। দরজা খুলতেই দেখি প্লুটো আমার পায়ের মধ্যে জড়িয়ে ধরেছে। গরম হয়ে গেল মাথাটা। যাকে চাই সে কাছে আসে না, আর এই আপদটা কাজ ছাড়ে না। সহ্য হয় না এই ন্যাকামি। মনে হচ্ছে এক্ষুনি দিয়ে এটাকে শেষ করে। প্লুটোর ঘেঁটিটা ধরে দেওয়ালে ঠেসে ওর একটা চোখ তুলে নিলাম। আমার কোনো আক্ষেপ নেই তার জন্য, কিন্তু আমাকে দেখে আমার স্ত্রী আর কন্যা আতঙ্কিত হয়ে গিয়েছিল। আমি কি খারাপ কিছু করেছি? ভালো লাগছিল না আমার, বিরক্ত হচ্ছিলাম। প্লুটো বারবার আমার পায়ে জড়িয়ে বিরক্ত করে যাচ্ছিল। বোঝাতে পারছিলাম না ওকে আমি, কথা শুনছিল না। তো কি করতাম আমি? মেরে তো আর ফেলতে পারি না, তাই না? তারপর থেকে প্লুটো আমার ছায়াও মারাতো না। জিনিয়া, টুলু, ওরাও আমাকে এড়িয়ে যাচ্ছিল। আমার ব্যবসার উন্নতি হওয়া তো দূর, উল্টে অবনতিই হতে লাগলো। বাড়িটা বন্ধক দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। আমি আরও হতাশ হয়ে গেলাম। জিনা এখন 2 মাসের প্রেগনেন্ট। এ বাড়ি যদি চলে যায়, ওদের নিয়ে কোথায় মাথা গুঁজবো আমি? আমি বাড়ি গিয়ে অনেক মদ খেলাম সেই রাতে। দেখি রুম হিটারের সামনে গদির ওপর আরামসে ঘুমোচ্ছে ওই আপদ প্লুটো। ওর জন্যই আমাদের এই দুর্দশা। জিনিয়া ঠিকই বলেছিল, কালো বেড়াল সত্যি অপয়া। ইচ্ছে করছে আজ এই আপদকে বিদায় করি, ওর ভবলীলা এখনই সাঙ্গ করে দিই। আমি আবারও প্লুটোর ঘিঁটি ধরে উঠোনে নিয়ে গেলাম। গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিলাম কৃষ্ণচূড়া গাছের ডালে। জোরে একটা আর্তনাদ করে ঝিমিয়ে গেল প্লুটো। ডিসেম্বরের রাতের হিমেল হাওয়ায় বিলীন হয়ে গেল প্লুটোর আত্মা। সকালে টুলু ঘুম থেকে উঠে যখন প্লুটোর লাশ দেখল, অজ্ঞান হয়ে গিয়েছিল বেচারি। জিনিয়া তো আমাকেই দোষারোপ করতে লাগলো। ছি আতিশ, ছি! তুমি এভাবে একটা নিরীহ প্রাণীকে মারতে পারলে? একবারও আমার মেয়ের কথা তোমার মনে পড়লো না? আজ যদি আমার মেয়ের কিছু হয়েছে, আমি তোমায় ছাড়বো না। কি করবে? আর আমার মেয়ে? টুলু কি তোমার একার মেয়ে? জিনা, তুমি যদি আজ প্রেগনেন্ট না হতে না। আমি যদি প্রেগনেন্ট না হতাম তো আমাকেও কি প্লুটোর মতন মেরে ঝুলিয়ে দিতে? ওঠাই বাকি আছে তোমার, জানোয়ার একটা। মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা নেই, আমার মেয়ে বলেই গায়ে ফুসকা পড়ে। অসহ্য। নেহাত টুলুর মুখটা মনে পড়লো, তা না হলে আজকে তোমায় বুঝিয়ে দিতাম আমার মুখে মুখে কথা বলার কি ফল। অদ্ভুতভাবে প্লুটোর মারা যাওয়ার পর আমার ব্যবসার অবস্থা একটু একটু করে ঘুরতে শুরু করলো। আমারও হালকা খারাপ লাগছিল, বেচারাকে ওভাবে না মারলেও চলতো। আমি জিনিয়া আর টুলুর সাথে সম্পর্কটা আবার স্বাভাবিক করে এনেছিলাম। টুলু আবার আমার কাছে আসছিল, খেলছিল। আমি ভাবলাম ওদের একটা সারপ্রাইজ দেওয়া যাক। ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করলাম। সুন্দর করে সব সাজালাম, রান্না করলাম নিজের হাতে। সবাই খুব চমকে গেল। অনেক দিন পর জিনিয়া আমায় হাগ করলো। কি মজা, আজকে বাবা রান্না করেছে, টেডি থেকে নিয়ে যায়। টুলু আস্তে আস্তে আমি বরং সার্ভ করতে লাগি। বেশ, তাই করো। ও এলে খেতে শুরু করবো। প্লেটে বেকড ফিশ সার্ভ করছি, এমন সময় লন থেকে টুলুর চিৎকার। বাঁচাও,
বাঁচাও। ছুটে গেলাম আমি আর জিনিয়া। দেখলাম টুলু নেই। ঘুরে দেখি আমাদের বাড়ি জ্বলছে। অদ্ভুতভাবে বাড়ির কোনো ক্ষতি হলো না, কিন্তু আগুন গিলে খেলো আমার ছোট্ট টুলুকে। পরের দিন প্রতিবেশীরা এলো। একটা চাপা গুঞ্জন চলছে। এ কি, এই পুড়ে যাওয়া দেওয়ালে এ কি অদ্ভুত ছায়া, যেন কোনো এক বিড়াল ফাঁসিতে ঝুলছে। আহা, কালো বিড়াল বলে কথা, অপঘাতে মরেছে। অতীশ, তুমি ওই কাজটা না করলেই পারতে। হে, মাথাটা ঘুরে গেল আমার। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্লুটো যদি একবার ফিরে আসতো, আমি ওর খুব যত্ন করতাম। প্লুটো, একবার ফিরে আয়, একবার প্লিজ প্লুটো। আমি আবার মদের নেশায় ডুবে গেলাম। দিন 10 পরে বারে পেমেন্ট করার সময় দেখি প্লুটো আগের মতোই এসে আমার পায়ে জড়িয়ে ধরেছে। ওকে কোলে তুলে নিয়ে অনেক আদর করলাম, ক্ষমা চাইলাম। প্লুটো আমার গা চাটতে লাগলো। বুঝলাম ক্ষমা করেছে। আমার বুকটা ভরে গেল। বাড়ি নিয়ে এলাম ওকে। জিনিয়া একটু চমকে উঠল। এ কি? তারপর হতাশ হয়ে বেড়ালটার পেটে হাত বুলিয়ে বলল, আবার একটা কালো বিড়াল আনলে? টুলুকে মেরেও তোমার শান্তি হয়নি? একেও মারবে তুমি, মিলিয়ে নিও। টুলুর আত্মাটাকে অন্তত শান্তি দাও প্লিজ। না জিনা, বিশ্বাস করো, আমি প্লুটোকে আর টর্চার করব না। ওকে আমি সন্তানের মতো আগলে রাখবো। নিজের সন্তানকে তো আগলে রাখতে পারলে না তুমি অতীশ, আবার নিজের সন্তানের মতো করে ওকে আগলাবে। অতীশ, ও প্লুটো নয়। যে নৃশংসতা তুমি প্লুটোর সাথে করেছো, ও বেঁচে থাকলেও আর তোমার কাছে আসতো না। ভালো করে দেখো, এটা আমাদের প্লুটো নয়। ও মিশমিশে কালো ছিল। এর তো বুকের ওপর সাদা পশম আছে। ওর নাম তবে ওরিও রাখা হোক। কিন্তু আবার আমার ব্যবসায় লোকসান হতে লাগলো। আমার মাথায় আবার খুন চাপলো। সত্যি, কালো বিড়াল বাড়িতে আসার পরেই একটা না একটা অঘটন ঘটেই চলেছে। এটারও পর লাগাতে হবে একদিন। দিন কাটছে দেখতে দেখতে। জিনিয়ার 7 মাস পেরোলো। অভাবের সংসারে আমাদের ঠিকঠাক খাওয়াও জোটে না। গোদের ওপর বিষ ফোঁড়া ওই আপদ ওরিও। আমি সেদিন অনেক দিন পরে একটু মাছ এনেছিলাম। জিনিয়ার তো এখন নিউট্রিশন দরকার। আমাদের যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয়। জিনিয়াকে নিয়ে চুপি চুপি গেলাম স্টোর রুমে। ওকে নিজের হাতে মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছিলাম। খুব তৃপ্তি করে খাচ্ছিল আমার জিনিয়া। ওকে বলিনি, একজনের মতোই ভাবছিল, তা ওকেই দিয়েছিলাম। এমন সময় দেখি ওই হতচ্ছাড়া ওরিও ওখানে হাজির। থালার কাছে মুখ এনে ডাকলো। মাথাটা গরম হয়ে গেল। হাতে থালা রেখে হাতের কাছে কুঠারটা নিয়ে তাক করলাম ওরিওর মাথা। আপদ, গতবারের মতো এবার আর ভুল করব না, একেবারেই শেষ করে দেবো তোকে। কিন্তু বাদ সাধলো জিনিয়া। আতিশ, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি এর আগে ভুল করেছিলে, আবার আরো নৃশংসভাবে করছো। একবার মেরে দেখে তোমার শান্তি হয়নি? তুমি আবার মারছো কেন? তুমি ওইটুকু একটা প্রাণী কেন মারছো? কতটুকু আর খেত? দিতাম না হয় আমার ভাগের থেকে একটু চাল ডাল। কি হয়েছিল? Why are you so aggressive? ওয়াও, এটাই তো প্রাপ্য ছিল আমার। যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি 7 মাসের প্রেগনেন্ট জিনা। একটা সন্তানকে তো হারিয়েছি। এর বেলায় কত ঝড়ঝাপটা গেল তোমার উপর দিয়ে। ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করাতে পারিনি। আজ ওর জন্য আমাদের এই দুর্দশা, আর তুমি ওর জন্য আমার উপর চেঁচালে। আমার জন্য সমস্যা তো তোমার? বেশ, কুঠার যখন হাতে তুলেছ, আমাকে মারো। গতবার তো বলেছিলে মুছে দিতে না, বোঝাও আমাকে। জিনা, তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? তুমি প্লুটোকে খুন করেছিলে বলে আমাদের দুর্দশা। তুমি ওরিও আর প্লুটোকে কেন দোষ দিচ্ছ?
তুমি অন্ধ হয়ে গেছো আতিশ, অন্ধ হয়ে গেছো। ঠিক ভুল ভালো মন্দ জ্ঞান তুমি হারিয়ে গেছো। জিনা প্লিজ থামো। না, করবো না চুপ। বিয়ের পর থেকেই দেখছি তোমার কথাই শেষ কথা। তুমি যা বলবে সেটাই ঠিক, বাকি সবাই ভুল। জিনা, আই সেড শাট আপ। না, আজ আমাকে কিছুতেই তুমি থামাতে পারবে না। জিনা! কুঠারের কোপ পড়ল আমার জিনিয়ার মাথায়। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ল আমার জিনা। বিড়ালটা উধাও, ভয়ে পালিয়েছে বোধহয়। আমি জিনিয়াকে কোলে মাথা রেখে শুইয়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম। অনেক কষ্ট পেয়েছে বেচারি, কত ভালোবাসতো আমায়। কেন যে গলাটা চড়ালো আমার উপর। জানতো আমি পছন্দ করি না। ওকে আমি দাঁড় করিয়ে দেওয়ালে গেঁথে দিলাম। এক তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। খুব শান্তিতে ঘুমোলাম সে রাতে। আমার জিনিয়াও তো অনেক দিন পর শান্তিতে ঘুমোচ্ছে। জানেন, রোজ ও আমার সাথে দেখা করতে আসে। এই আর একটু পরেই আসবে। কিছুদিন পর দরজায় নক। দরজা খুলে দেখি পুলিশ এসেছে। পেট্রোলিংয়ের ডিউটিতে এইদিকে এসেছিলাম। পাড়ার লোকজনের থেকে শুনলাম এই বাড়ি ঘিরে বেশ একটা রহস্য দানা বেঁধেছে। কয়েকদিন ধরে আপনার স্ত্রী নাকি উধাও, তাকে দেখাই যাচ্ছে না। আমরা এই বাড়ি তল্লাশি নেব মিস্টার বাগ, আমাদের প্লিজ সাহায্য করুন। হ্যাঁ অফিসার, নিশ্চয়ই আসুন। আমি আপনাকে সারা বাড়ি ঘুরতে সাহায্য করব। ধন্যবাদ মিস্টার বাগ। সারা বাড়ি খুঁজে কিছু না পেয়ে পুলিশ চলে যাচ্ছে। সরি মিস্টার বাগ, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। ছি, এটা তো আমার কর্তব্য। আসি মিস্টার বাগ, ভালো থাকবেন। বিজয় উল্লাসে ফেটে পড়ছিলাম আমি। এই প্রথম নিজের মধ্যে একজন অপরাধীকে অনুভব করলাম। হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেওয়ালে, ঠিক সেইখানটায় যেখানে নিজের হাতে কবর দিয়েছি আমার জিনিয়াকে। আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। একটা তীক্ষ্ণ আর্তনাদ, না মানুষের না বেড়ালের। শুনলেই যেন বুকের রক্ত শুকিয়ে যায়, শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে যায়। পুলিশ তড়িঘড়ি এসে দেওয়াল ভেঙে দেখে আমার মৃতা স্ত্রী জিনিয়া। আর ওর মাথার উপর ওটা কি? ওর মাথার উপর জীবিত ওরিও। আর ওর বুকের উপর সাদা দাগটা ঠিক একটা ফাঁসির দড়ির মতো দেখতে, আর রক্তের মতো চকচক করছে ওর ওই দুখানা চোখ। কে মিস্টার বাগ? আপনি না বলেছিলেন কিচ্ছু নেই? তবে এটা কি? হ্যাঁ, চলুন এবার বাকি কথা থানায় হবে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। আমি এখন জেলে। ডেথ সেন্টেন্স হয়েছে আমার। কাল সকালে আমার ফাঁসি। কিন্তু এ কি? ছায়াটা ধীরে ধীরে এত বড় হয়ে যাচ্ছে কেন? না না না, এ হতে পারে না। না, এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প.বেশির আজকের নিবেদন। বিশিষ্ট মার্কিন লেখক এডগার অ্যালেন পোর রচিত ছোট গল্প ব্ল্যাক ক্যাট অবলম্বনে। গল্প.বেশি অরিজিনালস প্রিয়াঙ্কা পালের লেখা ছোট গল্প প্লুটো।
কথক তথা অতীশ অনির্বাণ ঘোষ, জিনিয়া ও সূত্রধর রীতিরেখা সরকার, বার ম্যানেজার ও পুলিশ শ্রমণ টুলু উদিতা, সূত্রধর রীতিরেখা, অন্যান্য চরিত্রে শ্রমণ অনির্বাণ রীতিরেখা, প্রচার ও বিপন্ন রীতিরেখা, নির্দেশনা প্রিয়াঙ্কা, আবহসঙ্গীত প্রচার চরিত্র প্রস্তুতি ও শাব্দিক সম্পাদনায় অনির্বাণ। বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশি অরিজিনালসে আজ আমাদের নিবেদন মিত্রজিৎ দাস বিশ্বাসের লেখা ছোট গল্প লন্ডনের আতঙ্ক। শ্রী মিত্রজিৎ দাস বিশ্বাস পেশায় টেবিল টেনিস কোচ এবং নেশায় লেখক, চিত্রনাট্যকার। একাধিক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি লিখেছেন। তাঁর হাত ধরে কাউন্ট ড্র্যাকুলার গল্প উপস্থাপন করার সুযোগ পেয়ে আমরা সত্যিই আপ্লুত। তাহলে শুরু করা যাক। 1893 সাল ভারতবর্ষ থেকে আগত একটি জাহাজ এসে দাঁড়ালো দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরে। অন্যান্য যাত্রীদের মধ্যে ছিল কলকাতার বাসিন্দা সুগত রঞ্জন সেন, বাঙালি যুবক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইনবিদ্যা নিয়ে পড়তে তার বিলেত আগমন। একটি ট্যাক্সি নিয়ে এসে চলল কেমব্রিজের উদ্দেশ্যে। আইনবিদ্যা নিয়ে পড়ার উদ্দেশ্যেই তার মূলত বিলেত আগমন। কলকাতার বেনিয়াপুকুরে তাদের বিশাল বাড়ি, পিতৃ অধিকারে অগাধ সম্পত্তির মালিক। কাজেই যখন বিলেতে পড়তে আসবে বলে ঠিক করল, তার বাবা এক কথায় রাজি হয়ে গেলেন। দীর্ঘদিন ধরে জাহাজ যাত্রার পর অবশেষে সে স্থলভূমির দেখা পেল। তার মন বেশ উৎফুল্ল। সে নামল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে ভর্তি হয়ে চলে এলো একটা হোটেলে, কারণ হোস্টেলের কাজগুলো আজ আর হয়নি, সুতরাং তাকে আজকের দিনটা হোটেলেই থাকতে হবে। অবশ্য তার আগে কলকাতায় একটা চিঠি পাঠানোর ব্যবস্থা করতে হবে। সে কাছের একটা পোস্ট অফিসে গেল। কাজ সম্পন্ন করে সেখান থেকে বেরিয়ে সে গেল একটি হোটেলে। সারাদিন ক্লান্ত থাকার দরুন সে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছল এবং যথারীতি সমস্ত কাজকর্ম মিটিয়ে সে উঠল বিশ্ববিদ্যালয়ের কুইন্স লেনের হোস্টেলে। একটি ঘরে দুজনের থাকার ব্যবস্থা, কিন্তু সেখানে এখনো কেউ আসেনি। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। একদিন সকালে লন্ডন টাইমসের পাতা উল্টাতে উল্টাতে তার চোখে পড়ল কাউন্ট ড্র্যাকুলার মৃত্যু শীর্ষক একটি সংবাদ। কিন্তু সুগত সেই বিষয়ে অবগত না হওয়ার জন্য সেটা আর ঠিক করে পড়ল না। যাই হোক, সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখল যে তারই বয়সী একটি সাহেব ছেলেকে নিয়ে এসেছে হোস্টেলের ওয়ার্ডেন। তিনি সুগতকে বললেন, এ তোমার সঙ্গে থাকবে আজ থেকে। সুগত মনে মনে একটু ক্ষুণ্ণই হলো। আসলে এতদিন সে একা একা রাজত্ব করছিল এই ঘরে, সেখানে একজন চলে আসায় তার একটু বিরক্তি লাগছিল। কিন্তু কি আর করা যাবে, যা নিয়ম তা তো মেনে চলতেই হবে। যাই হোক, সে আর কোনো কথা না বলে ক্ষুণ্ণ মনে চলে গেল নিজের ক্লাসে। ক্লাসে গিয়ে দেখে সেই ছেলেটি যে তার ঘরে এসেছে সেও তাদের ক্লাসে ঢুকছে। সুগত ভাবল যে যখন এক ক্লাসে পড়ে বন্ধুত্ব করে নেওয়াই ভালো। সে উঠে গিয়ে ছেলেটির পাশে বসলো এবং জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ছেলেটি বলল তার নাম পিটার ওয়াকার এবং প্রত্যুত্তরে তার নাম জানতে চাইল। ছেলেটি থাকে কার্ডিফ শহরে। সুগত ভারত থেকে এসেছে শুনে সে প্রচন্ড আনন্দিত হলো, কারণ ভারতবর্ষের মিশ্র সংস্কৃতির জীবন তার প্রচন্ড ভালো লাগে। যাই হোক, এই কথা ও কথার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব আরো গাঢ় হতে লাগলো। সকাল 10টা থেকে বিকেল অবধি বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং তারপর বিশ্রাম, এই করেই তাদের জীবন কেটে যাচ্ছিল। এইভাবে মাস 3 কেটে গেল। পিটারের সঙ্গে সুগতর বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠেছে। একদিন রাতে 2টোর সময় হঠাৎ করে একটা অস্বস্তিতে সুগতর ঘুম ভেঙে গেল। সে দেখল তার পাশের বিছানায় কি একটা বসে আছে। সে বলে উঠল, কে ওখানে?
ছায়ামূর্তিটা মুখ ঘোরালো তার দিকে। এ কি, ছায়ামূর্তিটার মুখে এরকম রক্তের ধারা বয়ে যাচ্ছে কেন? পাশে আবার দুটো সদন্ত, চোখগুলো বিস্ফারিত। সুগত চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। পিটার বিছানা থেকে উঠে এলো এবং জিজ্ঞেস করলো তাকে তার কি হয়েছে। সুগত তখনও ভয় কাঁপছে। বলল, পিটার, পিটার, তোমার বিছানায় কি একটা বসে আছে? পিটার, দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। পিটার মুখ ফিরিয়ে দেখে বলে, কোথায় কে? আমি তো শুয়েছিলাম, তার মধ্যে তোমার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। কি হয়েছে বলো তো? কোনো ভয়ানক স্বপ্ন দেখেছো? পিটার জিজ্ঞেস করলো। সুগত কাঁপা কাঁপা গলায় বলল, এটা স্বপ্ন না, এটা স্বপ্ন হতে পারে না, আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি। ততক্ষণে তাদের ঘরে আরো ছেলেরা চলে এসেছে। সুগতদের সহপাঠী উইলিয়ামস বলল, তুমি হয়তো একটা দুঃস্বপ্ন দেখেছ। সুগত বলল, তোমাদের আমি কি করে বিশ্বাস করাবো ঘটনাটা? যাই হোক, সবাই আর কথা না বাড়িয়ে যে যার ঘরে ফিরে গেল। সুগত কোনো রকমে একটু ধাতস্থ হয়ে ঘুমিয়ে পড়ল। এরপর প্রায় 2 সপ্তাহ মতো কেটে গেছে। সেদিনের মতো আর কোনো ঘটনা ঘটেনি। সেদিন ছিল তাদের বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ের জন্মদিন। তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল সেই জন্মদিনের অনুষ্ঠানে। কিছু কাজ থাকায় অনুষ্ঠানের মাঝপথেই সুগতকে বেরিয়ে যেতে হয়। কাজটা সেরে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিল সেদিন। সুগত ফিরছে ওল্ড চার্চ স্কোয়ারে খ্রিস্টান কবরস্থানের পাশ দিয়ে। হালকা বৃষ্টি পড়ছে। হঠাৎ করে তার ঘাড়ের কাছে একটা জ্বালা অনুভব করলো। সে নিজের ঘাড়ে হাত দিয়ে দেখলো বেশ খানিকটা রক্ত লেগে রয়েছে। এটা কিভাবে হলো? সে দেখলো একটা বেশ বড় আকারের বাদুড় তার মাথার উপর দিয়ে উড়ে গেল। সুগত হোস্টেলে ফিরে বাথরুমে গেল। ঘাড়ে হাত দিয়ে দেখলো কি যেন একটা শক্ত বস্তু তার ঘাড়ে গেঁথে রয়েছে। সুগত হাত দিয়ে সেটা টেনে বের করলো। একটু যন্ত্রণা হলো। সে দেখলো একটা সাদা মতো ছুঁচলো কি যেন। সে বুঝতে না পেরে জিনিসটা ফেলে দিল। সুগতর মাথাটা যেন একটু ঘুরছে, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে মনে হলো। সে আর পারল না। হোস্টেলের ঘরে দরজায় টোকা দিতে পিটার উঠে এসে দরজা খুলে দিল এবং হেসে বলল, এতক্ষণে মহারাজের আসার সময় হলো। সুগত কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু পিটারের হাসি মুখের দিকে তাকিয়ে দেখল যে পিটারের ডান দিকের দাঁতটা একটু ভাঙা। সুগত সমস্ত ঘটনা পিটারকে বলল। পিটার শুনে বলল, এ আবার কি সমস্যা? তুমি ওই জায়গায় কিছু ওষুধ লাগিয়ে নাও, আর কাল একবার আমাদের ইউনিভার্সিটির ডাক্তারকে দেখিয়ে নিও। পরদিন থেকে সুগতর প্রচণ্ড জ্বর। সেই জ্বরে তার অচৈতন্য হয়ে যাওয়ার মতো অবস্থা। ডাক্তারকে খবর দেওয়া হলে তিনি এলেন এবং সুগতকে হাসপাতালে ভর্তি করতে বললেন। হাসপাতালে ভর্তি করা হলে তার বিভিন্ন পরীক্ষা করা হলো, কিন্তু তার রোগের কারণ ঠিক স্পষ্ট হলো না। যাই হোক, সুগতর জ্বর 2 দিনেই ঠিক হয়ে গেল এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। জ্বরের জন্য বেশ কিছুদিন সুগত বিশ্ববিদ্যালয়ে যায়নি। তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পিটার তার বন্ধুকে পেয়ে প্রচণ্ড খুশি। সে বলল, তুমি ছিলে না, আমার যা মন খারাপ হতো। সুগত বলল, আমারও একই অবস্থা হয়েছিল। পরদিন সুগত বাথরুমে গিয়ে দাঁত মাজার সময় দেখল তার কষের দাঁত দুটো কেমন যেন একটু বড় বড় ঠেকছে, একটু ধারালো। সুগত ভাবলো তার চোখের ভুল হয়তো। সেদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটল। একটি বড় গাড়ি একটা বাইকে ধাক্কা দিয়েছে। বাইকের আরোহী রাস্তায় পড়ে আছে, প্রচুর রক্তপাত ঘটেছে। রক্ত দেখে সুগতর ভিতরটা কেমন করে উঠল। না, ভয় নয়, আনন্দে, লোভে, কি এক পৈশাচিক আনন্দ হচ্ছে তার মনের ভিতর। যেন মনে হচ্ছে এক ছুটে গিয়ে আকণ্ঠ রক্ত পান করে। তার চোখগুলো চকচক করছে। হঠাৎ পেছন থেকে উইলিয়ামস এসে টোকা মারল। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ইস, কি বিভৎস দৃশ্য! আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছো? শিগগির চলো এখান থেকে।
তারা চলে গেল সেখান থেকে। কিন্তু সেদিন রাতে একটা ঘটনা ঘটল। সুগত ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত 3টের সময় তার ঘুম ভেঙে গেল। সে দেখল পিটার টেবিল ল্যাম্প জ্বালিয়ে কি একটা পড়ছে। তাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, কিন্তু এত রাতে পিটার কি পড়ছে? সে উঠে গেল পিটারের দিকে। সেখানে গিয়ে দেখল পিটার একটা কেমন অদ্ভুত দর্শন বই পড়ছে। সে পিটারকে জিজ্ঞেস করল, পরীক্ষা তো শেষ, তুমি এখন এত রাতে কি বই পড়ছো পিটার? তখন পিটার মুখ তুলে চাইল। তার চোখগুলো টকটকে লাল, চোখের মণিগুলো যেন জলজল করছে। সে বলল, ভ্যাম্পায়ার সম্বন্ধে পড়ছি, পড়বে নাকি একবার? হ্যাঁ, পড়বে? সুগত উঠে বসল, বলল, দাও দেখি একবার। সুগত তাকিয়ে দেখল ভ্যাম্পায়ারের কবলে পড়ে বেশ কিছু মানুষের মৃতদেহের ছবি রয়েছে। আহা, কত রক্ত, তাজা রক্ত। পিটার এবার তার দিকে তাকিয়ে হিস হিসে গলায় বলল, কেমন লাগলো? হ্যাঁ, কেমন? সুগত আচ্ছন্নের মতো বলল, দারুণ, দুর্দান্ত। এবার পিটার তাকে একটা কথা বলল, যা শুনে সুগতর মনে এক আনন্দ মিশ্রিত ভয় জাগল। পিটার বলল, আমি কাউন্ট ড্রাকুলা। অন্য মৃতদেহের মধ্যে তোকে তাজা রক্ত পান করে আমি নিজের বয়স কমিয়েছি। আমার আরো তাজা রক্ত দরকার, তাই তোমাকেও ভ্যাম্পায়ারে পরিণত করেছি আমি। তুমিও আমার সঙ্গে এবার থেকে রক্ত পান করতে বেরোবে। সুগত মন্ত্রমুগ্ধের মতো মাথা হেলালো। তারপরে রাত থেকে লন্ডন শহরে ঘটতে শুরু করলো মর্মান্তিক ঘটনাগুলো। প্রতিদিন ঠিক 2টি করে মৃতদেহ উদ্ধার হতে থাকলো, আর সেই 2টি মৃতদেহের গলায় অবিকল এক ক্ষতচিহ্ন। গোটা ব্রিটেন তোলপাড় হয়ে উঠল। প্রশাসনের কর্তা ব্যক্তিরা চিন্তায় পড়ে গেলেন। এভাবে চলতে থাকলে তো মহা সমস্যা। সেদিন ঘটনাটার প্রত্যক্ষদর্শী হলো উইলিয়ামস। লাইব্রেরি থেকে ফিরতে একটু রাত হয়েছিল। একটা বই খুঁজতে খুঁজতে সময় লেগে গেল অনেক। আকাশে চাঁদ রয়েছে, বেশ ফুরফুরে হাওয়া। হঠাৎ দেখল 2টো বিশালাকার প্রাণী উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। দেখে মনে হচ্ছে বাদুড়, কিন্তু এত বড় বাদুড়। সেগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। এ কি, এ তো মানুষ। এবার তারা এসে নামলো হোস্টেলের সামনেই মাঠটাতে এবং ডানা আস্তে আস্তে গুটিয়ে নিল। উইলিয়ামস তাড়াতাড়ি সরে গেল পাশের ঝোপটাতে। বাইরে চাঁদের আলো তাদের মুখে এসে পড়ল। উইলিয়ামসের শরীরে 1000 ভোল্টের কারেন্ট বয়ে গেল মনে হচ্ছে। তার চোখ বিস্ফারিত। মনে হচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। মূর্তি দুজন, সুগত এবং পিটার। তাদের কষ বেয়ে গড়িয়ে পড়ছে টকটকে লাল সদ্য তাজা রক্ত। মুখে একটা পৈশাচিক হাসি। তারা হোস্টেলের ভিতরে ঢুকে গেল। উইলিয়ামসের মাথা ঘুরছে। সে আর দাঁড়াতে পারল না, দৌড়ে চলে গেল। আজ আবার তার ঘরে রজার বলে ছেলেটি নেই। সারা রাত এইভাবে একা হোস্টেলে। সারা রাত তার আর ঘুম এলো না। সে ওইভাবেই জেগে কাটিয়ে দিল ভোরের অপেক্ষায়। পরদিন ভোর হতেই উইলিয়ামস বেরিয়ে পড়ল উদ্দেশ্যহীনভাবে। কি করবে, কোথায় যাবে, কিচ্ছু জানে না। তাকে যেভাবেই হোক এর প্রতিকার খুঁজে বের করতেই হবে। দিগ্ভ্রান্তের মতো সে হাঁটছিল। হঠাৎ দেখা হলো ওল্ড চার্চের ফাদার স্যামুয়েলের সঙ্গে। উইলিয়ামসকে দেখে ফাদার বললেন, কি হয়েছে তোমার? এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন তোমাকে? উইলিয়ামস ভয় কাঁপতে কাঁপতে সব কথা বলল ফাদারকে। ফাদার সব শুনে বললেন, আমার দেখা ঘটনাটা তাহলে ঠিক। পরশু রাতে ফেরার সময় আমিও এক ঘটনা দেখি, কিন্তু ভেবেছিলাম যে বয়সের ভারে কি নাকি দেখেছি। কিন্তু তোমার কথা শুনে বুঝতে পারছি আমার দেখাটা ভুল না। আসো তো আমার সঙ্গে, কিছু ব্যাপারে খোঁজ নিতে হবে। এরপর তারা কার্ডিফ শহরে খোঁজ নিয়ে জানলো যে পিটার ওয়াকার 2 বছর আগে মারা গেছে অজানা জ্বরে।
কিন্তু তাকে সমাধিস্থ করার পরের দিন তার মৃতদেহ কবর থেকে উধাও হয়ে যায়। লাইব্রেরিতে গিয়ে তার পরের দিনের খবরের কাগজে দেখল কাউন্ট ড্র্যাকুলার মৃত্যুর খবরটা। এবার ফাদার স্যামুয়েল বললেন যে, বুঝতে পেরেছি, এই ধরনের ঘটনা শুনেছিলাম আমার দাদুর কাছে। তিনি বলেছিলেন যে ভ্যাম্পায়াররা এইভাবেই মৃত মানুষের শরীরে ঢুকে মৃত শরীরকে জীবন্ত করে তোলে এবং সেইভাবে তার প্রথম শিকার জীবন্ত মানুষ অর্থাৎ রক্তচোষা হিসেবেই থাকবে এবং বাকি ৯৯টি শিকার করার পর মৃত মানুষগুলিও জীবন্ত রক্তচোষা জীব অর্থাৎ ভ্যাম্পায়ারে পরিণত হবে। এই কথা শুনে উইলিয়ামসের হাড় হিম হয়ে গেল। সে বলল, তাহলে সুগত এখন ড্রাকুলাতে রূপান্তরিত হয়েছে? ফাদার বললেন, একদমই তাই। আর খোঁজ নিয়ে দেখলাম এদের হাতে ৯৮ জন মারা গেছে। এরা প্রতিদিন ২টি করে শিকার করে, অর্থাৎ আজকের রাতটাই শেষ রাত। আজকের পরে ওরা মহাশক্তিধর হয়ে উঠবে। যে করে হোক পিটারকে মারতে ও সুগতকে প্রতিরোধ করতেই হবে। চলো, বিকেল হয়ে এসেছে, আমার সঙ্গে থানায় চলো তাড়াতাড়ি। তারা থানায় গিয়ে অফিসের ভদ্রলোকের সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বলল। অফিসের ভদ্রলোক প্রথমে বিশ্বাস করতেই চাইলেন না। তখন ফাদার স্যামুয়েল রাগত গলায় বললেন, আপনি আজ আমাদের কথা বিশ্বাস করছেন না। আজ না সহায়তা করেন, গোটা দেশের কিন্তু খুব বড় ক্ষতি হবে, আর তার জন্য আপনি দায়ী থাকবেন। অফিসার বললেন, আর আপনার কথা যদি একবর্ণ মিথ্যে হয় আপনি কিন্তু উচিত শাস্তি পাবেন। বলে তিনি বললেন, চলুন, কোথায় যেতে হবে? থানা থেকে বেরিয়ে ফাদার এলেন চার্চে। সেখানে সোজা যীশু খ্রিস্টের ক্রসের কাছে গেলেন। তারপর সেই ক্রসের পায়ের কাছে একটা ছোট্ট ফুটোতে একটা চাবি ঢুকিয়ে দিতেই ক্রসটা ঘর ঘর শব্দ করে পিছনে চলে গেল। সবাই চমকে উঠে দেখল ভিতরে একটা সিঁড়ি নেমে গেছে। ফাদার বললেন, ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম এই ঘরের কথা। এখানেই রাখা আছে ওই শয়তান দমনের অস্ত্র। ঘরের ভেতর সবাই নামলো। ফাদারের হাতে একটা লণ্ঠন জ্বলছে। ঘরটায় অনেকদিন কেউ ঢোকেনি বোঝাই যাচ্ছে। একটা ভ্যাপসা গন্ধ এসে সবার নাকে লাগলো। ফাদার এগিয়ে গেলেন। সামনে একটা টেবিলে একটা বাক্স রাখা রয়েছে। সেটা খুলতে চোখে পড়লো তাতে একটা রূপোর ক্রস আর একটা কালো রঙের আলখাল্লা জাতীয় কিছু রয়েছে, আর আছে কিছু শুকনো শিকড়, পাতা, এই জাতীয় কিছু জিনিস। তারা উপরে উঠে এলো। ফাদার বললেন, বংশানুক্রমিকভাবে শয়তানকে শেষ করার এই পদ্ধতি আমরা শিখেছিলাম, কোনোদিন প্রয়োগ করতে হবে সেটা ভাবিনি। আর দেরি নয়, এসো সবাই তাড়াতাড়ি। তখন ঢং ঢং করে ঘড়িতে রাত 11টা বাজলো। ওরা সবাই হোস্টেলের সামনে ঝোপে অপেক্ষা করছে। হঠাৎ দেখা গেল হোস্টেলের করিডোরের আলোগুলো জ্বলছে আর নিভছে। ঠিক সেই সময় দেখা গেল সুগত ও পিটার বেরিয়ে আসছে। তারা হাঁটছে না, তাদের পা খানিকটা শূন্যে ভাসছে, মাথাটা নিচের দিকে একটু ঝুলে রয়েছে। এই ঘটনা দেখে পুলিশ অফিসার ভদ্রলোকের অবস্থা তথৈবচ। তিনি কি বলবেন ঠিক বুঝতে পারছেন না। ঠিক সেই সময় ফাদার হাতে সেই ক্রস নিয়ে বেরিয়ে গেলেন এবং বললেন, আজই তোদের শেষ দিন শয়তান। ওই পবিত্র কবরস্থানেই তোদের বন্দি করে রাখবো আমি। এবার সুগত ও পিটার মুখটা তুলল। মুখে তাদের ক্রূর হাসি, চোখে ফুটে উঠল একটা পৈশাচিক ভাব। ধাতব কণ্ঠে তারা বলে উঠল, তাহলে আজ তুমিও উইলিয়ামস হবে আমাদের ১০০তম শিকার। বলে তারা পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। ফাদারের পরনে সে কালো আলখাল্লা, তার সে শান্ত সৌম্য মুখখানা আজ ক্রোধে ফেটে পড়ছে। মূর্তি দুটি এবার ডানা মেলে তাদের দিকে এগিয়ে আসতে থাকলো, কিন্তু বেশি দূর আসতে পারল না। ফাদার অস্পষ্ট স্বরে কিছু মন্ত্রোচ্চারণ করতে করতে এক হাতে ক্রস ধরে এবং অন্য হাতে একটি পাত্র থেকে শিকড় মেশানো জল ছিটাতে লাগলেন তাদের দিকে। সেই মূর্তি দুটি ভয়ে পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ফাদার একটা ভুল করে ফেললেন। যেহেতু পিটারের শরীরে কাউন্ট ড্র্যাকুলা ছিল, তিনি তার দিকে মনোনিবেশ করলেন। এই সুযোগে সুগত ডানা ঝাপটিয়ে পালিয়ে গেল। পুলিশ অফিসার তার সম্বিত ফিরে পেয়ে ওই প্রাণীটির দিকে গুলি ছুঁড়লেন, কিন্তু ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে।
উইলিয়ামস বলল, ফাদার, ওই দেখুন, সুগত পালিয়ে গেল। তখন পিটের রূপী কাউন্টকে অনেকটাই কাবু করে এনেছেন ফাদার স্যামুয়েল। মৃতদেহটিতে পচন ধরে সেটি গলে যাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটি বহু পুরনো একটি মৃতদেহ। পচা গন্ধে সবাই অনেকটা দূরে ছিটকে গেল। পুলিশ অফিসার বললেন, কি সাংঘাতিক ব্যাপার, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। কিন্তু সুগত যে পালিয়ে গেল, সেটা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। ফাদার বললেন, চিন্তা নেই, ওর ক্ষমতা আর থাকবে না। কাউন্ট মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তখন ভোর হয়ে এসেছে। সেই চত্বরে ইতিমধ্যে পুলিশের কিছু লোকজন এসে চার্চ সংলগ্ন সমাধি ক্ষেত্রে পিটারের মৃতদেহটি সমাধিস্থ করল। ফাদার তার সমাধির উপর কিছু শুকনো পাতা ছড়িয়ে দিয়ে মনে মনে কিছু প্রার্থনা করলেন। সকালে মিঠে সূর্যের আলো, পাখির ডাক যেন পবিত্র করে তুলছিল দিনটাকে। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন মিত্রজিৎ দাস বিশ্বাসের লেখা ছোট গল্প লন্ডনের আতঙ্ক। পিটারের চরিত্রে সৌহার্দ্য, কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ, সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচারচিত্র প্রস্তুতিতে সলমান, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।